আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। অন্তিম পর্ব। মালা দেবীকে ছাড়াই আলো সংসার চালাচ্ছে। যেমন যেমন শাশুড়িকে দেখেছে, তার কাছে শিখেছে, সেই রকমই করার চেষ্টা করছে। প্রদীপ প্রতিদিন সকাল ও রাত্রি দুবার করে ফোন করে মায়ের সঙ্গে কথা বলে। অফিস ফিরতি পথে মাকে দেখেও আসে, কিন্তু বাড়িতে আসার কথা বলে না। 8 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু মালা দেবী আসার কথা বলছেন না। আর আলো প্রতিদিন প্রদীপকে বলছে ওকে মালা দেবীর কাছে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু প্রদীপ কাজের বাহানা দেখিয়ে এড়িয়ে যাচ্ছে। আজকেও রাতে প্রদীপ ওর মায়ের সঙ্গে কথা বলার সময় আলো ফোনটা কেড়ে নিয়ে মালা দেবীর সঙ্গে কথা বলে, ওনাকে বাড়িতে আসার জন্য অনুরোধ করে। আর অন্যদিনের মতো আজকে আর ফোনটা কেটে দেন না মালা দেবী। আলো থামতেই তিনি ধীর গলায় স্বাভাবিক স্বরে বলেন, কেমন আছো আলো? আজ 8 দিন পর শাশুড়ির কথা বলাতে আলোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আবেগে গলা বুজে আসে। কাঁপা কাঁপা গলায় আলো বলে, মা, আপনাকে ছাড়া ভালো নেই মা, একটুও ভালো নেই, একদম ভালো লাগছে না বাড়িতে মা। আপনি ফিরে আসুন না মা, আপনি ফিরে আসুন। আর রাগ করে থাকবেন না মা, আমিও তো আপনার মেয়ে। দোষ করলে বকবেন, মারবেন, আমি কিচ্ছু মনে করব না, আমি একটুও রাগ করব না মা। আপনি ফিরে আসুন। প্রদীপকে বলো কালকে এসে যেন আমাকে বাড়িতে নিয়ে যায়। মালা দেবীর বাড়িতে আসার কথা শুনে আলো তো আনন্দে লাফিয়ে ওঠে। ওর গলার স্বরেই আনন্দ বোঝা যাচ্ছে। সঙ্গে সঙ্গেই প্রদীপকে জানায় মালা দেবীর বাড়িতে আসতে চাওয়ার কথা। আলোর কথা আর আনন্দ ফোনের ওপার থেকেই মালা দেবী শুনতে পাচ্ছেন। প্রদীপ হেসে আলোর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে মাকে বলে, দাও দাও দাও। হ্যালো, এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। কখন আনতে যাব বলো? কখন আসবো মানে কি? যত সকালে পারবি আমাকে এসে নিয়ে যাবি, পারলে এক্ষুনি আয়। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, আমি বাড়ি যাব। তুমি ঘুম চোখ খুলেই আমাকে তোমার সামনে দেখতে পাবে মা। এখন রাখছি। কালকে আমি মায়ের পছন্দ মতো সব রান্না করব। আমার যে কি ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কতদিন পর মা বাড়িতে আসবে। ও, কালকে মা আসবে শুনে আনন্দ আর ধরছে না, তাই তো? ওদিকে মায়ের কাছে নিয়ে যায়নি বলে আমাকে যে কদিন ধরে নিরানন্দে রেখেছো, তার কি? আজকে আর রাখবো না। আচ্ছা। প্রদীপ মাকে আনতে গিয়েছে। আলো কাজ করছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। প্রদীপের ছুটি আছে, তবুও আলো সকাল সকাল রান্নার ব্যবস্থা করেছে। সব রান্না শাশুড়ি মায়ের পছন্দের। বাড়ির বাইরে গাড়ির শব্দ হতেই আলো ছুটে বেরিয়ে আসে ঘর থেকে। মালা দেবী গাড়ি থেকে নেমে বাড়িতে আসতেই আলো ওনার সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছেন মা? মালা দেবী আলোর দিকে এক পলক তাকিয়ে নিজের ঘরে যান। প্রদীপ মায়ের ব্যাগ হাতে ওনার ঘরে ঢোকে। আলো 2 গ্লাস জল নিয়ে ঘরে গিয়ে একটা গ্লাস প্রদীপকে দেয় আর 1 গ্লাস মালা দেবীর হাতে। মালা দেবী কোনো কথা না বলে জলটা খেয়ে নেন। মালা দেবীকে চুপ করে থাকতে দেখে আলো ওনার হাতে থাকা গ্লাসটা নিয়ে নামিয়ে রেখে মালা দেবীর পাশে বসে। মালা দেবীর দিকে করুণ চোখে তাকিয়ে বলে, মা, আপনি এখনো আমার উপর রেগে আছেন মা? তা আলোকে কোন কলেজে ভর্তি করেছিস তুই? এখনো ভর্তি করিনি মা। আমার ইচ্ছা আলো পড়ুক, অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক। কিন্তু তোমার অনুমতি ছাড়া কি করে ভর্তি করি বলো? আজ পর্যন্ত তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কি কিছু করেছি যে আজকে করব? তবে আমি জানি যে আজ হোক বা কাল তুমি রাজি তো ঠিক হবেই, আর নিজেই আলোকে কলেজে ভর্তি করার কথা বলবে। তোর মাথা বলবো। একটা চাকরি পেয়ে নিজেকে বিশাল কিছু ভাবছিস না? মাতব্বর হয়ে গেছিস একেবারে। ভালো করেছিস আলোকে ভর্তি করিসনি। ওকে কলেজে ভর্তি করার কোনো দরকার নেই। ও কলেজে গেলে আমি সারাদিন একা একা কী করব বাড়িতে? তাই আমি একটা জিনিস ঠিক করেছি। আমি নিমাইকে দিয়ে সব খোঁজ খবর নিয়েছি। আলো ওপেন ইউনিভার্সিটিতে পড়বে, ওখান থেকেই পরীক্ষা দেবে।
ওদের বেশি কলেজেও যেতে হয় না, আর পরীক্ষাগুলো ছুটির দিনেই হয়। তুই সঙ্গে করে নিয়েও যেতে পারবি। কলেজ গিয়ে ওর আর কাজ নেই। সহজ সরল মেয়ে, তার উপরে দিনকালও ঠিক নয়। আমার ঘরের লোক কি ঘরেই থাক, লোকের নজর লাগিয়ে আর কাজ নেই। হ্যাঁ দেখো বাবা, আবার রাগ করে দিদির বাড়ি চলে যাবে না তো? মোটেও না, ওখানে আর জীবনে নয় বাবা। আমার মেয়ে হয়ে টুকি এরকম কি করে হলো আমি একেবারেই বুঝতে পারছি না। একটা বৃদ্ধ মানুষের সঙ্গে এরকম ব্যবহার। আমি ওকে খুব করে বলে এসেছি, ওর শাশুড়িকেও বলেছি, এত সহ্য করার কি আছে? আপনার ঘর, আপনার ছেলে, আপনার সংসার, আর আপনাকেই কিনা অবহেলা। আমার সংসারে বাবা এরকম হয় না। আমার ছেলে বৌমা একেবারে আমাকে মাথায় করে রাখে। আমি টুকিকে বলেছি, এবার থেকে এখানে থাকতে এলে মিলেমিশে থাকতে হবে, কাজে হাত লাগাতে হবে, আর ননদগিরি করতে এলে অন্য বাড়ি দেখে নিতে হবে। একটু থেমে আলোর দিকে তাকিয়ে ওকে কাছে এনে চিবুকে হাত দিয়ে মালাদেবী বলেন, এই মেয়ে, তুই এত ভালো কেন রে? ওখানে গিয়ে থেকে শুধু তোর আর প্রদীপের কথাই মনে হচ্ছিল জানিস। তোর হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছিল। প্রদীপ তো রোজ যেত দেখা করতে, তুই একদিন যেতে পারিসনি। জানিস তোর জন্য মনটা কেমন আনচান করছিল আমার। মালাদেবীর কথার সাথে ওনার চোখটাও ভিজে ওঠে। আলো ওনাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আলো যে বরাবরই ভালোবাসার কাঙাল সেটা তো আর মালাদেবী জানেন না। ওকে কেউ একটু ভালোবাসলেই নিজেকে উজাড় করে তাকে ভালোবাসে আলো। মালাদেবী আলোর মাথায় পিঠে হাত বুলিয়ে দেন। প্রদীপ ঠিকই বলে, তোকে কিছু বলার উপায়ই নেই। ভালো কথা বললাম তাতেও তোর চোখে জল। হ্যাঁ রে, এই বুড়িটাকে ক্ষমা করতে পারবি তো মা? আমি আমি আর তোকে তুমি বলবো না রে, আর বৌমাও বলবো না। আলো বলেই ডাকবো, আর তুই করে বলবো। আজ থেকে তুইও আমার মেয়ে, আর তুইও আমাকে তুমি বলবি। যেমন তোর মাকে বলিস, তোর সোনা মাকে বলিস, ঠিক তেমনই, বুঝলি? তবে দোষ করলে বকুনির সাথে মারও পড়বে পিঠে, এ আমি আগেই বলে রাখলুম। প্রদীপ একপাশে দাঁড়িয়ে হাসি মুখে মালাদেবী আর আলোকে দেখছে। মাকে আর আলোকে উদ্দেশ্য করে প্রদীপ বলে, হে ভগবান, নারী শক্তি এক হলে এই হয়। বেচারা পুরুষ গড়াগড়ি খায়, আমার কোনো কদরই নেই এখানে। মালাদেবী আলোকে এক হাতে জড়িয়ে রেখে অন্য হাত প্রদীপের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এখানে আয়, তুই তো এই সব কিছুর হোতা। এত মিষ্টি একটা মেয়েকে এনে দিয়েছিস আমাকে। ভালো থাক, তোরা দুটিতে খুব ভালো থাক। তোদের সুখই তো আমার সুখ রে। তবে আমার একটা আবদার আছে তোদের কাছে। বলো মা, কি চাই তোমার? আমারও তো বয়স হচ্ছে। এই বয়সে কিছু শখ আছে, স্বপ্ন আছে, মরার আগে যেগুলো আমি পূরণ করতে চাই। তাই আলোর গ্র্যাজুয়েশনের পরই আমার একটা নাতি কিংবা নাতনি চাই। ওকে আমাকে দিয়ে তোরা যা খুশি কর, পড়া কর, বেড়াতে যা, আমার কোনো দেখার দরকার নেই। জানিসই তো, আসলে চেয়ে সুদ বেশি মিষ্টি হয়। মাতৃ আজ্ঞা শিরোধার্য। ঈশ্বরের কৃপায় দিন দিন আলোর সংসারে খুশি আর সমৃদ্ধি উপচে পড়ছে। এখন প্রদীপের সাথে মালাদেবীও আলোকে ছাড়া কিছুই বোঝেন না। মালাদেবীর কথা মতো আলো ওপেন ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে পড়ছে। আলোকে কোথাও টিউশনি পড়তে যেতে হয় না। প্রদীপ সমস্ত নোট বাড়িতে এনে দেয় আর নিজেই পড়ায়। পড়ানোর পারিশ্রমিকটাও অবশ্য বুঝে নেয় আলোর কাছে। যতই দিন যাচ্ছে ততই প্রদীপের সাথে আলোর সম্পর্কের গভীরতা বাড়ছে, আর শক্ত হচ্ছে অগ্নিসাক্ষী করা ওদের পবিত্র বাঁধন। পড়ানোর সময় দুষ্টুমি করলে শাসন, আর ছোট ছোট খুনসুটিময় ভালোবাসায় ওদের দিনগুলো যেন চোখের পলক ফেলতেই কেটে যাচ্ছে। এবার আলো ফাইনাল ইয়ারের পরীক্ষা দিল। বন্দনা দেবী আর তরুণবাবু এসে
মেয়ের সাজানো সংসার দেখে গিয়েছেন আর মন ভরে আশীর্বাদ করেছেন ওদেরকে। চাকরিতে প্রদীপের পদোন্নতির সাথে বেড়েছে দায়িত্ব। এখন প্রদীপকে অনেক কিছুই সামলাতে হয় অফিসে। অফিসের সাথে বাড়ির দায়িত্ব সমান তালে পালন করে প্রদীপ। প্রদীপ ওর বাড়িটাকে সুন্দর করে তৈরি করেছে। অট্টালিকা নয়, তবে ছোট্টর উপরে মনের মতো। নিচের ঘর আর রান্নাঘর ঠিক করার সাথেও একটা ঠাকুর ঘরও করেছে। দোতলা একটা ঘর আর একটা বড় হল ঘর করেছে। মালাদেবী আর প্রদীপরা যেমন নিচে থাকতো সেরকমই থাকে। উপরের ঘর ফাঁকাই থাকে। বাড়ির সামনে থাকা ফুলের গাছগুলো প্রদীপ কাটেনি, বরং সেখানে জায়গা পেয়েছে আলোর পছন্দের আরো অনেকগুলি ফুলের গাছ। প্রতিটা গাছের পাশে একটা করে বেলি ফুলের গাছ। গত 3 বছরে আলো গুনে গুনে 7 বার বাপের বাড়ি গিয়েছে, আর এই 7 বারই প্রদীপ ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছে আর নিয়ে এসেছে। দেখো, আমার পরিষ্কার কথা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি যখন যেখানে যেতে চাইবে আমি নিয়ে যাব, কিন্তু একটাই শর্ত, যাবে আমার সঙ্গে আর আসবেও আমার সঙ্গে। আমাকে ছেড়ে কিন্তু কোথাও থাকার কথা ভুলেও মাথায় এনো না। আলো প্রদীপের কথায় অমত করেনি, কিন্তু এবার প্রদীপ খুব বিপাকে পড়েছে। আত্মরূপের বিয়ে ঠিক হয়েছে, আর আলোকে 7 দিন আগে থেকে যেতে হবে বাবার বাড়ি। বন্দনা দেবীর একার পক্ষে সবকিছু সামলে ওঠা সম্ভব হচ্ছে না। তিনি চেয়েছিলেন আলো দিন 15 আগে আসুক, কিন্তু প্রদীপ যেতে দিতে রাজি হয়নি। সব দিক চিন্তা করে একরকম বাধ্য হই 7 দিন আগে আলোকে যেতে দিতে রাজি হয়েছে প্রদীপ। রিমি দেবীর সাথে আলো রওনা দেয় বাপের বাড়ি। বিয়ের আগের দিন মালা দেবীকে নিয়ে প্রদীপ যাবে, সঙ্গে টুকি, নিমাইবাবু আর ওদের ছেলে তাতাইও যাবে। তাতাই এখন 8ম শ্রেণীতে পড়ে। টুকি আগের থেকে অনেক পাল্টে গিয়েছে। বাপের বাড়িতে আসে ঠিকই, আনন্দ করে, কিন্তু ভুলেও আলোর পিছনে লাগে না, কারণ ও জেনে গিয়েছে আলোর পিছনে লাগলে প্রদীপ ওকে ছেড়ে কথা বলবে না। এখন তো মালা দেবীও আলোর দলে, আর আলোর মতো মেয়ের সঙ্গে থাকলে যে কেউ ভালো হতে বাধ্য। প্রদীপ ট্রেনে তুলতে এসে আলোকে বারবার সবকিছু বলে দিচ্ছে। রিমি দেবী প্রদীপের কাণ্ড দেখে হেসে বললেন, তুমি নিশ্চিন্তে থাকো ভাই, তোমার বউকে যেরকম নিয়ে যাচ্ছি, তুমি গেলে তোমার হাতে ঠিক সেরকমই ফেরত দেব, কথা দিলাম। রিমি দেবী আর আলোকে দেখে বন্দনা দেবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আত্মরূপ তো বোনকে পেয়ে খুব খুশি। সবার কাছ থেকে অবহেলা পেলেও দাদার কাছে কিন্তু বরাবরই প্রাধান্য পেয়েছে আলো। আর 5টা ভাই বোনের মতো খুনসুটি, মারপিট, ঝগড়া তাদের মধ্যে ছিল না। এদের ভাই বোনের সম্পর্কটা বরাবরই গোছানো, আর এটা অবশ্যই আত্মরূপের জন্য। আলোর আসার খবর পেয়ে কাকলি আসে ওর সঙ্গে দেখা করতে। কাকলি অনেকক্ষণ গল্প করে চা খেয়ে চলে যায়। কাকলির কথায় এবং ব্যবহারে এখন আর অহংকার নেই। আসলে থাকবে কি করে? নবীন যে এখন ঘর জামাই থাকে। নিজের ব্যবসা তো লাটে উঠেই গিয়েছে। শ্বশুর বাড়িতে থেকে অরুণবাবুর ব্যবসা চালায়। এতে অবশ্য অরুণবাবুর ভালোই হয়েছে, তার তো কোনো ছেলে নেই, তাই ব্যবসার দায়ভার জামাইয়ের হাতে দিয়ে তিনি এখন নিশ্চিন্ত। আবার মেয়ে নাতি ওরাও কাছেই থাকছে। কাকলির একটা 2 বছরের ছেলে আছে। আলো আর রিমি দেবী দুজনের সব কাজ সামলে নিয়েছে কয়েকদিনের মাথায়। এখন বাকি শুধু তত্ত্ব সাজানো। আত্মরূপ, রিমি দেবী আর আলো জোর কদমে তত্ত্ব সাজাচ্ছে। দাদার আবদারে চায়ের পিপাসা মেটাতে আলো উঠে দাঁড়াতেই ওর মাথাটা হঠাৎ করে ঘুরে ওঠে। পড়ে যাওয়ার আগেই আত্মরূপ ধরে নেয় বোনকে। রিমি দেবী আলোকে বসিয়ে জল দেন। আত্মরূপ বোনকে বলে, কদিন ধরেই তোর খুব খাটাখাটুনি হচ্ছে বল, এই জন্যই তোর মাথাটা ঘুরে উঠল। হ্যাঁ, খাওয়া দাওয়া তো ওই পাখির মতো। কালকে একটা রোল এনে দিলাম, 1 কামড় খেয়েই বমি করে দিলি। প্রদীপকে বলতে হবে তোর কথা, একটা ভিটামিন টনিক খাওয়াতে হবে তোকে। তুই বস, আমি চা নিয়ে আসছি। এই আলো, তুই কখন বমি করেছিস? কই বলিসনি তো আমাকে। আত্মরূপ বেরিয়ে যেতেই রিমি দেবী আলোর কাছে এসে কথাটা বলেন। ওই তো কালকে সন্ধেবেলায় যখন দাদার সঙ্গে বাজারে গিয়েছিলাম, তখন খাবারের গন্ধটা নাকে লাগতেই না গাটা কেমন গুলিয়ে উঠল। আমি কি করব বলো? আলোর কথা শুনে রিমি দেবী কিছু একটা ভেবে আলোকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেন।
যার উত্তরে আলো শুধু না বলে। রিমি দেবী মুচকি হেসে আলোকে বলেন, এই আলো, নাটা কমাস। প্রশ্নটা করেই আলোর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন রিমি দেবী। কিছুক্ষণ চুপ থেকে আলো বলে, 2। রিমি দেবী আনন্দে আলোকে জড়িয়ে ধরেন। পোড়ামুখী, আগে বলিসনি কেন? তুই বস, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় যাচ্ছ সোনামা? আমি ঠিক আছি। ওই মোড়ের মাথায় ওষুধের দোকানে যাচ্ছি। তুই কতটা ঠিক আছিস সেটা জানার সরঞ্জাম আনতে হবে তো। তুই বস, একদম উঠবি না। আমি যাব আর আসবো। অন্ধকারে একা যাবে নাকি? আমার আলোর জীবনে নতুন আলো আসছে। অন্ধকার কোথায় রে পাগলি? তুই একটু বস, আমি যাব আর আসবো। আজকে আত্মরূপের আইবুড়ো ভাত। কিছু আত্মীয় এসেছে, কিছু আজকে আসবে আর বাকি কালকে। প্রদীপও আজকে আসবে। সকালবেলায় রিমি দেবী উত্তেজনায় ঘরময় পায়চারি করছেন আর বারবার ওয়াশরুমের দরজায় চোখ রাখছেন। দরজা খোলার শব্দ হতেই রিমি দেবী ছুটে দরজার কাছে যান। দরজার পাল্লাটা খুলতেই তিনি আলোর হাত ধরে বাইরে নিয়ে এসে চিন্তিত মুখে জিজ্ঞেস করেন, কি হলো? আলো কিছু না বলে ওর প্রেগন্যান্সি কিটটা এগিয়ে দেয় রিমি দেবীর দিকে। রিমি দেবী ওটা হাতে নিয়ে দেখে আলোর দিকে তাকান। আলো দেখে রিমি দেবীর চোখ দুটো ছলছল করছে। তিনি আলোর মাথায় হাত বুলিয়ে বলেন, ঈশ্বর তোকে পূর্ণতা দিক আলো, তুই মা হবি। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না আলো। তুই বস, আমি তোর মাকে খবরটা দিয়ে আসি। সোনামায়ের কথা শুনে আলো বোকার মতো তাকিয়ে থাকে তার দিকে। রিমি দেবী ঘর থেকে বেরোনোর আগেই বন্দনা দেবী ঘরে এসে আলোকে বলেন, কিরে, তুই যে রূপের জন্য পায়েস করবি বললি, চল এবার শুরু করতে হবে তো, নইলে অনেক বেলা হয়ে যাবে যে। রান্না পরে হবে গো দিদি, আগে একটা ভালো খবর শোনো। এখন আমাদের দ্বিগুণ খুশির দিন গো। রূপ আমাদেরকে বৌমা উপহার দেবে আর আলো আমাদেরকে একটা ছোট্ট আলু উপহার দেবে। হ্যাঁ গো দিদি, আমি টেস্ট করিয়েছি, এই দেখো। বন্দনা দেবী রিমি দেবীর হাতে থাকা কিটটার দিকে তাকিয়ে দেখতেই ওনার মুখটা খুশিতে ঝলমল করে ওঠে। তিনি আলোকে জড়িয়ে ধরে বলেন, আমি তো ভাবতেই পারছি না রিমি, আমার সেই ছোট্ট আলো সে নাকি মা হবে। হ্যাঁ রে, প্রদীপ জানে? আলো দুদিকে মাথা নাড়িয়ে না জানায়। রিমি, খবরটা এখনই কাউকে বলার দরকার নেই বুঝলে। আজকে প্রদীপ, ওর মা, বোন সবাই আসছে। আগে ওদেরকে বলি, তারপর আমরা সবাইকে জানাবো। রিমি দেবী বন্দনা দেবীর কথায় সহমত হন। আলো রান্না করতে যেতে চাইলে আলোর 2 মা একসাথে বাধা দিয়ে ওঠে। তোকে আগুনের কাছে গিয়ে রান্না করতে হবে না, তুই বরং রিমির কাছে বসে থাক, কেমন? আর রূপের আইবুড়ো ভাতের পায়েস রিমি রান্না করবে। না না, আমি কেন দিদি, আরও তো অনেকেই আছে, তুমি বরং তাদেরকেই বলো, আমি নয়। এটা লক্ষণের জিনিস। তুমি যদি আমার রূপের জন্য পায়েস রান্না করো, তার থেকে বেশি লক্ষণ আর কিছুতেই হবে না রিমি। শুধু পায়েস কেন, কালকে রূপকে প্রথম হলুদ তুমিই ছোঁয়াবে, আলোকেও তো প্রথম হলুদ তুমিই দিয়েছিলে। তোমার সিদ্ধান্তে, তোমার এই হাতের স্পর্শে আমার আলোর জীবনে এত সুখ। এই হাতের ছোঁয়ায় আমার রূপের জীবনটাও রঙিন হয়ে উঠুক রিমি। আমি আর কিচ্ছু চাই না, জানো তো। ছেলে আমার, তাই আমার সিদ্ধান্তই শেষ কথা। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিমি দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে দেখে আলো চোখটা মুছে দেয়। মা ঠিকই বলেছে সোনামা, দাদার জন্য পায়েস তুমিই করবে। চলো আমরা যাই, না হলে অনেক দেরি হয়ে যাবে যে। বন্দনা দেবী আলোর কথাটা চুপি চুপি তরুণবাবুকে বলেন। তিনি শুনেই তৎক্ষণাৎ আলোর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি খুব খুশি হয়েছি রে মা, খুব খুশি হয়েছি। কাজের বাড়ি তো, একটু সাবধানে থাকিস, কেমন? সাবধানে থাকিস। আলো হেসে ঘাড় নাড়িয়ে বাবার কথায় হ্যাঁ বলে।
আলো যখন থেকে জানতে পেরেছে ও মা হবে, তখন থেকে নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের অনুভূতি লক্ষ্য করছে। ওরও একটা ছোট্ট বেবি হবে ভাবতেই যেন সারা শরীরে একটা শিহরণ বয়ে যাচ্ছে। রিমি দেবী পায়েস রান্না করছেন। আলো রান্নাঘরের এক পাশে একটু দূরে বসে আছে। বাকি রান্না ঠাকুরমশাই ছাদে করছেন। ফুটন্ত দুধের গন্ধ নাকে লাগতেই আলোর মুখটা ধরে ওখান থেকে উঠে চলে যায়। রিমি দেবী আলোর পিছনে যেতে গেলেই বন্দনা দেবী ওনাকে পায়েস রাঁধতে বলে আলোর কাছে যান। আলো বাথরুম থেকে বেরোতেই বন্দনা দেবী ওকে একটু জল খাইয়ে শুয়ে থাকতে বলেন। শরীরটা ক্লান্ত লাগাতে আলো কিছু না বলে মায়ের কথা মতো শুয়ে থাকে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন বন্দনা দেবী। শরীরটা খারাপ করছে? একটু একটু এরকম একটু হয় আলো। এখন তোকে কত সহ্য করতে হবে? মা হওয়া কি মুখের কথা? তুই একটু ঘুমানোর চেষ্টা কর মা, ভালো লাগবে দেখবি। আমি ওদিকটা দেখি। আলোকে অসময়ে শুয়ে থাকতে দেখে একজন আত্মীয় জিজ্ঞেস করলে বন্দনা দেবী বলেন, কদিন অতিরিক্ত খাটাখাটনির জন্য শরীরটা একদম ভালো নেই বুঝলে, তাই আলোকে বললাম একটু শুয়ে থাক এখন। কি হয়েছে আলোর? বন্দনা দেবী সহ ঘরের সবাই দরজার দিকে তাকিয়ে দেখে প্রদীপ ওর মাকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রদীপের পিছনে আছে টুকি, ওর বর আর ছেলে। প্রদীপ ঘরে ঢুকে বন্দনা দেবীর সামনে দাঁড়িয়ে একই প্রশ্ন করে। বন্দনা দেবী প্রদীপকে কি উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন না। প্রদীপের গলা পেয়ে রিমি দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে প্রদীপের সামনে দাঁড়িয়ে ধীর গলায় বলেন, আমি আমার দেওয়া কথা রাখতে পারিনি ভাই। তোমার আলোকে যেমন নিয়ে এসেছিলাম সেরকম ফেরত দিতে পারলাম না, কিন্তু এতে অবশ্য আমার কোনো দোষ নেই, এর জন্য তুমি দায়ী। মানে আলোর কি হয়েছে বৌদি? আলো ভিতরের ঘরে শুয়ে আছে, তুমি নিজেই গিয়ে দেখে নাও তোমার আলোর কি হয়েছে। প্রদীপ ঘরে যেতেই বন্দনা দেবী মালা দেবীর কাছে এসে বললেন, দিদি, আপনার এবার একটা খেলার সঙ্গী খুব তাড়াতাড়ি আসছে। বন্দনা দেবীর কথায় মালা দেবী প্রথমে অবাক হলেও পরক্ষণেই তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এসেই এরকম একটা খবর যে তিনি শুনবেন এটা কিন্তু তিনি ভাবতেই পারেননি। প্রদীপ ঘরে গিয়ে দেখে আলো পাশ ঘুরে চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রদীপ আস্তে করে আলোর পাশে বসে ওর মাথায় হাত দিতেই আলো চোখ খুলে ওর দিকে ঘুরে তাকায়। প্রদীপকে দেখেই আলোর মুখে একটা হাসির ঝলক বয়ে যায়। আলো উঠতে গেলে প্রদীপ আলোকে বাধা দিয়ে বলে, আরে থাক থাক থাক, শুয়ে থাকো, ওঠার দরকার নেই। প্রদীপের কথা না শুনে আলো উঠে বসে। আলোর একটা গালে হাত রেখে প্রদীপ বলে, তোমার কি হয়েছে আলো? শরীর কি খুব বেশি খারাপ? আলো কোনো উত্তর না দিয়ে প্রদীপকে জড়িয়ে ধরে। প্রদীপ আলোকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলে, ঠিক মতো খাওয়া দাওয়া করনি তাই না? এই জন্যই না তোমাকে আমি আসতে দিতে চাইছিলাম না, জানো তো, এত কেয়ারলেস না তুমি। বলবো আমার কি হয়েছে? আরে বাবা, শুনতেই তো চাইছি। সেরকম হলে আজকেই ডাক্তার দেখিয়ে আনবো। তোমার মনে আছে মা আমাদের কাছে একটা ইচ্ছের কথা বলেছিল, একটা স্বপ্নের কথা বলেছিল? এই ভূত মায়ের সেই স্বপ্ন বাস্তবের রূপ নিতে চলেছে। আরে এই ভূত, কথা বলছো না কেন? তুমি খুশি হওনি? তুমি সত্যি বলছো? ইউ আর প্রেগনেন্ট? আর ইউ শিওর? আলো আলো, মাথাটা নামাবে না। আমার দিকে তাকিয়ে বলো। আলো, এই মুহূর্তটা আমি তোমার চোখে দেখে ফিল করতে চাই। বলো আলো, বলো তুমি এক্ষুনি যা বলে সেটা কি সত্যি? তুমি কবে জানলে? আজকে সকালে সোনামা টেস্ট করিয়েছে। আলো স্পষ্ট দেখতে পাচ্ছে ওর উত্তরে প্রদীপের মুখে ফুটে ওঠা তৃপ্তির হাসি, মুখমণ্ডলে মাত্রাতিরিক্ত আনন্দ, যা ওর দু চোখ দিয়ে উপচে পড়তে চাইছে। একজন মাই তার সন্তানের অস্তিত্বের প্রথম অনুভূতি অনুভব করতে পারে। এই ধারণা যাদের আছে
তাদের এই মুহূর্তে প্রদীপকে দেখা দরকার, তাহলে তাদের এই ধারণা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মা তার গর্ভে থাকা সন্তানের অস্তিত্বের অনুভূতি অনুভব করে 10 মাস কাটায়, আর একজন পিতা তার অনাগত সন্তানের মায়ের অনুভূতি দেখে নিজের মনে হাজারো কল্পনার চিত্রপট তৈরি করে 10টা মাস কাটায়। মায়ের সঙ্গে সন্তান জুড়ে থাকে নাড়ির মাধ্যমে, কিন্তু একজন পিতার সঙ্গে জুড়ে থাকে হৃদয়ের টানে। আত্মরূপের বিয়েতে যেন দ্বিগুণ খুশির ঢেউ বয়ে যেতে লাগলো, আর এই ঢেউয়ের ধাক্কা সামলাতে হচ্ছে বেচারি আলোকে। প্রদীপ ওকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দিচ্ছে না। সময়ে সময়ে জোর করে খাওয়ানো হচ্ছে, বমি করলে তার কিছুক্ষণ পরেই আবার খাবার নিয়ে হাজির হচ্ছে প্রদীপ। আলো জানে ও না খাওয়া পর্যন্ত প্রদীপ কিন্তু কোনো কথাই শুনবে না। আলোর অবস্থায় বন্দনা দেবীকে হাসতে দেখে মালা দেবী বললেন, আলো প্রদীপের কাছেই জব্দ, বুঝলেন? আমি তো ওকে খাওয়াতেই পারি না। আত্মরূপের বরযাত্রী যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে আলোর উপরে। ইচ্ছে না থাকলেও মালা দেবী আর বন্দনা দেবীর দায়িত্বে আলোকে রেখে প্রদীপকে যেতে হয় আত্মরূপের সঙ্গে। তরুণবাবু যদিও যাননি, তার জায়গায় সুশান্তবাবু গিয়েছেন বরকর্তা হিসেবে। আলোর বিয়েতে যারা এসেছিল, আত্মরূপের বিয়েতেও তারাই এসেছে। আত্মীয় তো আর পাল্টে যাবে না। আলোর বিয়ের কথা উল্লেখ করে তারা বললেন, এর জন্যই বলে, বুঝলে, যা হয় ভালোর জন্যই হয়। আলোর কপালে এত সুখ ছিল, সেজন্যই ওই ছেলে সেদিন বিয়ে করতে আসেনি, বুঝলে বন্দনা? তোমার মেয়ে শাশুড়ির ঘর পেয়েছে কপাল করে, আর তোমার জামাইয়ের কথা কি বলি বলো তো? এমন হিরের টুকরো ছেলে খুব কমই দেখা যায়। কি মনে করে যে মেয়ের নাম আলো রেখেছিলে? সত্যি ওর আলো নাও সার্থক হলো, বুঝলে? গুণেও আলো, আর রূপেও আলো, আর ভাগ্যেও আলো। 2.5 বছর পর। একটানা রিং হয়ে বন্ধ হয়ে আবার দ্বিতীয়বার ফোনটা বেজে উঠতেই আলো শাড়ির কুঁচিটা প্রদীপের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে, উফ, তুমি আগে ফোনটা রিসিভ করো, তারপর আমার শাড়ির কুচি ধরো। নিশ্চয়ই কোনো দরকারি ফোন। দাঁড়াও দেখছি, দাঁড়াও। প্রদীপ বসা থেকে উঠে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। অপর পাশের কথাগুলো শুনতে না পেলেও প্রদীপের কথাগুলো আলোর কানে আসতে থাকে। হ্যালো, হ্যাঁ, মর্নিং মিস্টার বাসু, বলুন কি খবর? কোন ব্যাপারে? দেখুন, আমি তো আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আপনার ক্যান্ডিডেটের যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই চাকরিটা পাবে, এখানে আমার কিছু করার নেই। দেখুন, আমার হাতে 2টো সিট থাকলেও আমাকে কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী চলতে হয়, আর তাছাড়া আমি কোনো সুপারিশে বা টাকার বিনিময়ে কাউকে চাকরি করে দিই না। আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, আমি কি করব ওনার সঙ্গে দেখা করে? আচ্ছা, আমি কি 1-8 জনের ইন্টারভিউ নিয়েছি যে আপনার ক্যান্ডিডেটের নাম বা চেহারা মনে থাকবে? আর তাছাড়া আমি জানবই বা কী করে যে কে আপনার ক্যান্ডিডেট? না না না, আজকে বা কালকে কোনো মতেই সম্ভব নয়। দেখুন, আমি এখন 2 দিন ছুটিতে আছি, আর এখন আমি একটু মন্দিরে যাচ্ছি, তাই বাড়িতে এসে আপনি আমার দেখাও পাবেন না। আপনি বরং পরশুদিন অফিসেই আসুন, আমি স্যারের সঙ্গে আপনার কথা বলিয়ে দেব। ছুটি নিয়েও তোমার শান্তি নেই দেখছি। কর্মই জীবন প্রিয়ে, কর্মই জীবন, বুঝলে? ওই আবার শুরু হলো। আর ধরতে হবে না, ওঠো, আমার হয়ে গেছে। এই ভূত, আমার গিফটটা কই? আসছি, দাঁড়াও। প্রদীপ হেসে ঘর থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় একটা প্যাকেট হাতে ঘরে আসে। আলোর দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, এই নাও তোমার গিফট। এইভাবে তো আমি নিই না। প্রদীপ আলোকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্যাকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে আলোর খোপায় পরিয়ে দিয়ে বলে, এইভাবেই থাকো, আমি আসছি। আরে
প্রদীপ আলমারি থেকে একটা মাঝারি আকৃতির বাক্স নিয়ে এসে খাটে রেখে আলোর গলা থেকে হার আর কানেরটা খুলে নেয়। আলো বাধা দিয়ে বলে, আরে আরে কি করছো? কিছুক্ষণ আগেই তো পড়লাম এগুলো। চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। আলমারি থেকে আনা বাক্সটার ভিতর থেকে একটা লকেট সমেত হার বার করে আলোর গলায় পরিয়ে দেয়। তারপর ওই বাক্স থেকেই দুটো কানের দুল বের করে আলোকে পরিয়ে দিয়ে বলে, প্রথমে তোমার পছন্দের উপহার পরিয়ে দিয়েছি, আর এবার আমার পছন্দের উপহারটা পরিয়ে দিলাম। দেখো তো পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে। এদিকে একবার ঘোরো। হ্যাপি 6th ম্যারেজ অ্যানিভার্সারি আলো। তোমাকেও। গত 6 বছর ধরে আলো ওর প্রত্যেক বিবাহ বার্ষিকীতে প্রদীপের কাছ থেকে বেলি ফুলের মালা উপহার নিয়ে আসছে। আলোকে দেওয়া প্রদীপের প্রথম উপহার ছিল এই বেলি ফুলের মালা। তখন প্রদীপের সামর্থ্য না থাকায় এই উপহারটা দিয়েছিল আলোকে। কিন্তু আজকে প্রদীপের অনেক সামর্থ্য, কিন্তু আলোর অন্য কিছু নয়। এই উপহারই চাই প্রদীপের কাছ থেকে। আর প্রদীপকে এই মালা নিজের হাতে পরিয়ে দিতে হয় আলোর চুলে। এই দিনটা খুব সাদামাটাভাবে পালন করে প্রদীপ আর আলো। সকালে মন্দিরে পুজো দিয়ে এসে রান্না করে, আর রাত্রে বাইরে থেকে খাবার আনিয়ে খায়। প্রথম আলো রান্না করতে চাইতো, কিন্তু প্রদীপ রাজি হয়নি, তাই এই ব্যবস্থা। আর নিমন্ত্রিত অতিথি বলতে রিমি দেবী ও সুশান্তবাবু আর টুকিরা, ব্যাস। আলোর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে আলোর চোখ থেকে কাজল নিয়ে ওর কানের পিছনে লাগিয়ে দিয়ে প্রদীপ বলে, তুমি এত সুন্দর কেন আলো? আলো হেসে নিজের চোখ থেকে কাজল নিয়ে প্রদীপকে লাগিয়ে দেয়। সৌন্দর্য আমার নয়, সৌন্দর্য তোমার মনের, তোমার দৃষ্টির। প্রদীপ ওর পাঞ্জাবিতে টান পেয়ে নিচে তাকিয়ে দেখে এক মাথা ঝাঁকড়া চুলগুলো একটা গার্ডার দিয়ে আটকে গোলাপি রঙের জামা পরে একটা ছোট্ট পুতুল এক মুখ হাসি নিয়ে ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। প্রদীপ হেসে ওকে কোলে নিয়ে বলে, মাই প্রিন্সেস, তুমি রেডি তো? বাচ্চাটা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলে আদো আদো বুলিতে প্রদীপকে বলে, আমাকেও দাও কাজল। এই জ্যান্ত পুতুলটি হলো প্রদীপ আর আলোর মেয়ে শিখা। দেখতে একদম আলোর মতো। বন্দনা দেবী বলেন শিখা নাকি আলোর ছোটবেলার জেরক্স কপি। নার্সিংহোমে মালা দেবী ওনার সদ্যজাত নাতনিকে কোলে নিয়ে বলেছিলেন, এ হলো আমার প্রদীপ আর আলোর শিখা, আমাদের সকলের নয়নের মণি। প্রদীপও মেয়েকে কোলে নিয়ে আবেগপ্লুত হয়ে মায়ের দেওয়া নামই প্রথম ডেকেছিল। মালা দেবীর দেওয়া নামেই প্রদীপ আর আলোর মেয়ের নাম রাখা হয় শিখা। বিকেলবেলায় নাতনিকে নিয়ে বেড়ানোর সময় কেউ ওনার নাতনির নাম জিজ্ঞেস করলেই উনি নাতনিকে কোলে নিয়ে প্রথম বলা কথাটাই বলেন, এ হলো আমার প্রদীপ আর আলোর শিখা। এখন তো শিখা ওর ঠাম্মিকে নকল করে আধো আধো বুলিতে এই কথাটা বলে, যেটা শুনে সবাই হাসে। আর শিখার মুখ থেকে এই কথাটা শোনার জন্যে বারবার ওকে নাম জিজ্ঞেস করে। শিখা ওর বয়সের বাচ্চাদের তুলনায় একটু তাড়াতাড়ি কথা বলতে শিখেছে। শিখা প্রদীপের গালে ওর ছোট্ট নরম হাত রেখে বাবার কাছে কাজল নিতে চায়। প্রদীপ আলোর চোখ থেকে কাজল নিয়ে মেয়েকে লাগিয়ে দিয়ে ওর গালে চুমু দিয়ে বলে, হয়েছে এবার? শিখা দুবার চোখের পাতা ফেলে হেসে ঘাড় নাড়িয়ে প্রদীপের গালে চুমু দিয়ে আলোর দিকে 2 হাত বাড়িয়ে দেয়। আলো মেয়েকে কোলে নিতেই ওর গালেও একটা চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে শিখা। আলো হেসে মেয়েকে আদর করে প্রদীপকে বলে, চলো দেখি মায়ের হয়েছে কিনা। ওরা ঘর থেকে বেরিয়ে আসতেই মালাদেবী বলেন, আমাকে আবার কেন যে তোদের সঙ্গে টানিস আমি বুঝি না। এই বুড়িটাকে নিয়ে টানাটানি কি না করলেই নয়? কে বলেছে তুমি বুড়ি? তোমার সতীন বুড়ি, তোমার শত্রু বুড়ি। তুমি এখনো জোয়ান আছো, বুঝেছ? ছোট্ট শিখাও তার আধো আধো গলায় আলোকে নকল করে। শিখার কথা শুনে মালা দেবী, আলো আর প্রদীপ
শব্দ করে হেসে ওঠে। মালাদেবী আলোর চোখ থেকে কাজল নিয়ে প্রথমে শিখাকে আর তারপরে আলোকে দিতেই শিখা বলে যে তার বাবাও দিয়েছে তার মাকে আর তাকে। মেয়ের কথা শুনে প্রদীপ তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, আর আলো শাশুড়ির দিকে তাকিয়ে বোকার মতো হেসে শিখাকে ওনার কোলে দিয়ে বলে, ধরো তোমার নাতনিকে, আমি দরজায় তালাগুলো লাগিয়ে দিই। আলো আর প্রদীপের কাণ্ড দেখে মালাদেবী তো হাসি মুখে নাতনিকে আদর করেন, আর তারপরে বলেন, দুটিকে ভালো জব্দ করেছিস দিদি ভাই। মালাদেবী আর আলো মন্দিরের ভিতরে বসে পুজো দিচ্ছেন। প্রদীপ আলো আর মায়ের মাঝে শিখাকে কোলে নিয়ে বসে আছে। শিখা সবার দেখা দেখি মাঝে মাঝেই 2 হাত জোড় করে কপালে ঠেকাচ্ছে। আরতির পরেই প্রদীপ শিখাকে আর মালাদেবীকে নিয়ে মন্দিরের বাইরে আসে। শিখা গরমে ঘেমে উঠেছে, আর মালাদেবীও পা মুড়িয়ে বসে থাকতে পারছিলেন না। আলো মন্দিরের ভিতরেই আছে, প্রসাদ নিয়ে তবেই বেরিয়ে আসবে। পুজোর শেষে প্রসাদ হাতে বাইরে এসে আলো দেখে মালাদেবী নাট মন্দিরে বসে আছেন, আর শিখা গাল ফুলিয়ে ওর ঠাম্মির কোলে বসে আছে। প্রদীপকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মালাদেবীর কাছে এগিয়ে যায় আলো। ওনার আর শিখার মাথায় পুজোর ফুল ঠেকিয়ে দিয়ে প্রসাদ দেয়। আলো শিখার গাল ফোলানো দেখে মিষ্টি করে জিজ্ঞেস করে, কি হলো বাবার প্রিন্সেসের গালটা ফোলা কেন? কি হচ্ছে সোনা? শিখা প্রসাদ থেকে একটা শশার টুকরো তুলে নিয়ে বলে, সবাই নাকি পচা। শিখার বলার ধরন দেখে আলো হেসে শাশুড়ির দিকে তাকাতেই তিনি বলেন, হ্যাঁ, এখানে সবাই পচা। যে আসছে সেই আমার দিদিভাইয়ের গাল টিপে দিচ্ছে, কেউ কেউ আবার গালে হামিও দিয়ে যাচ্ছে। শিখা তাড়াতাড়ি করে ওর মুখটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলে, মা দেখো লাল হয়ে গেছে। আলো শিখার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, তাই তো। আচ্ছা এসো, আমি গালে হাত বুলিয়ে দিচ্ছি, আর লাল থাকবে না। এবার যদি কেউ তোমার গালে হাত দেয় তাহলে বাবাকে বলবো, খুব বকে দেবে, কেমন? কিন্তু তোমার বাবা কোথায় গেল? ওই যে ওই দিকে আছে, কার সঙ্গে যেন কথা বলছে। যা, তুই গিয়ে ডেকে নিয়ে। এবার বাড়িতেও যেতে হবে, দিদি ভাইয়ের যে খিদে পেয়ে গেছে। শাশুড়ির দেখানো দিকেই এগিয়ে যায় আলো। মন্দিরের পাশ ঘুরতেই প্রদীপকে দেখতে পায়। কাদের সঙ্গে যেন কথা বলছে প্রদীপ। প্রদীপের মুখ দেখা গেলেও ওনাদের মুখ দেখা যাচ্ছে না, কারণ ওনারা পিছন ঘুরে দাঁড়িয়ে আছেন। আলো যথেষ্ট দূরে দাঁড়িয়ে প্রদীপের তাকানোর অপেক্ষা করে। প্রদীপ তাকাতেই আলো ইশারায় ওকে ডাকে। প্রদীপ ওনাদেরকে দাঁড়াতে বলে আলোর কাছে আসতেই আলো বলে, তোমার কি দেরি আছে? বাড়িতে যাব তো, মায়ের প্রেশারের ওষুধ আছে, শিখাকে খাওয়াতে হবে। হ্যাঁ, ওই সকালবেলা গো, বেরোনোর আগে একটা ফোন এসেছিল না, মন্দিরে যাওয়ার কথা বললাম যাকে। আরে ওনারা এখানে চলে এসছেন দেখা করতে। কি বলবো বলো তো, মিস্টার বাসুকে তুমি আগেও দেখেছো অফিস ফাংশনে। ওনার সঙ্গে যে আছে তার চাকরির কথা বলছেন। আর শোনো না, বলছি ওনাদেরকে একটু প্রসাদ দাও। প্রসাদ দিয়ে চলে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে। মিস্টার বাসু, এ নিন প্রসাদ নিন। ওনারা ঘুরতেই মিস্টার বাসুর সঙ্গে থাকা লোকটিকে দেখে আলোর বিস্ময়ের শেষ থাকে না। রীতিমতো চমকে ওঠে আলো। গত 6 বছরে চেহারার যথেষ্ট পরিবর্তন হলেও আলোর চিনতে কিন্তু একটুও অসুবিধা হয়নি ওই ব্যক্তিকে। কিন্তু তা প্রকাশ না করে নিজেকে যথাসম্ভব শান্ত রাখে আলো। লোকটির মুখ বলছে উনিও আলোকে দেখে যথেষ্ট অবাক হয়েছেন। প্রদীপ আলোকে বলে, আলো কি হলো, প্রসাদ দাও ওনাদেরকে। কেমন আছেন ম্যাম? ভালো, আপনি? ভালো আছি। এ হলো আমার এক দূর সম্পর্কের আত্মীয়, ভাই হয় আমার। এর চাকরির জন্যই স্যারের কাছে আসা আমার। আসলে কি বলুন তো, চাকরিটা ওর খুব দরকার। আলো ওনাদের হাতে প্রসাদ দিতেই প্রদীপ আলোর হাত থেকে পুজোর থালা নিয়ে বলে, আলো বলছি তুমি ওনাদের সঙ্গে একটু কথা বলো, আমি ততক্ষণে মাকে একটু দেখে আসছি। আলো কিছু বলার আগেই প্রদীপ ওখান থেকে দ্রুত চলে যায়। মিস্টার বাসু ওনার সঙ্গের লোকটিকে কানে কানে বলেন, শোন শোন, ওখানে দাঁড়িয়ে যেটা বললাম সেটা কাজে লাগা। আরে ম্যাডামকে বল স্যারকে বলতে, উনি বললেই তোর কাজ হয়ে যাবে। ম্যাডাম বলছি আমি একবার মন্দির থেকে আসছি, আপনারা কথা বলুন। হ্যাঁ। আলোর ভীষণ অস্বস্তি করছে।
এই মানুষটার সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকতে। মিস্টার বাসু যেতেই ওনার সঙ্গে লোকটি আলোকে বলে, কেমন আছো আলো? ভালো, আপনি? চলছে কোনো রকমে। তোমার সঙ্গে যে এভাবে এখানে দেখা হবে আমি সেটা কখনো ভাবিনি। একটা কথা জানার খুব কৌতূহল হচ্ছে। আপনার জন্য চাকরি কথাটা ঠিক বোধগম্য হলো না। মানে আপনার এত বড় ব্যবসা, এত সম্পত্তি, এত আভিজাত্য, আর আপনার কিনা চাকরির খুব প্রয়োজন। ব্যবসা আর নেই আলো, কখনো তো দায়িত্ব নিইনি, শুধু বাবার কাছ থেকে টাকা নিয়েছি আর ঘুরে বেরিয়েছি। ব্যবসা সম্পর্কে কিছু জানতেই চাইনি কখনো। আমার বিয়ের পর ব্যবসার অবস্থা খুব খারাপ হতে লাগলো। আভিজাত্য বজায় রাখতে আমাদেরকে না জানিয়ে বাবা একের পর এক সম্পত্তি বিক্রি করতে লাগলেন। বসে বসে খেলে আর কতদিন যাবে? ওদিকে পরম্পরা বজায় রাখার নামে আমার মা একের পর এক নির্যাতন করতে লাগলো আমার বউয়ের ওপরে। নিয়মের বেড়া জালে আটকে রাখা হতো ওকে। আমি মিথ্যে বলবো না, আমিও তার অংশীদার ছিলাম। ভুয়ো সংস্কার সহ্য করতে না পেরে আমার বউ রাতের অন্ধকারে লুকিয়ে বাপের বাড়ি চলে যায় আর আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে, ডিভোর্স চায় ওর। প্রথমবার আমাদের বাড়ির কোনো বউ আদালতের দ্বারস্থ হয়। আত্মীয় স্বজন চারিদিকে ঢিঢি পড়ে যায়। একদিকে ব্যবসা বন্ধ আর অন্যদিকে এই পরিস্থিতি। বাবা এসব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান। আর বাবা চলে যাওয়ার পর জানতে পারি যে আমাদের বসত বাড়ি পর্যন্ত বন্ধক রাখা, আর ঋণের বোঝা এত বেশি যা শোধ করা আমার পক্ষে সম্ভবই নয়। এসব শুনে মাও কেমন যেন হয়ে গেল। একটা কথাও বলে না, সব সময় চুপ করে থাকে। কলকাতার একটা ফ্ল্যাট আছে যেটা বাবা আমার নামে কিনেছিল, একমাত্র সেটাই আছে। ওখানকার সবকিছু পাওনাদারকে বুঝিয়ে দিয়ে মাকে নিয়ে আমি এখানে চলে আসি। এসে তো পড়েছি, কিন্তু চলবে কি করে? মিস্টার বাসু আমাদের আত্মীয় হন। দাদার দ্বারস্থ হতেই ওই কোম্পানিতে কাজের কথা বলল। বুঝলাম। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো আলো। তোমার সঙ্গে আমি যা করেছি তার জন্য আমি অন্তত ক্ষমা তো চাইতে পারবো। তোমার সঙ্গে করা অন্যায়ের ফল আমি ভোগ করছি আলো। হয়তো তোমার দীর্ঘশ্বাস পড়ছে আমার জীবনে। শেখরবাবু, আপনি ক্ষমা চাওয়ার কথা ভাবছেন, আর আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো না। আপনি বিয়ে করতে না আসায় সেদিন একটু কষ্ট হয়েছিল, কিন্তু ওটাই আমার জীবনের শেষ কষ্ট ছিল। আমি কখনো আপনার খারাপ চাইনি। সময় নিয়ে একটু ভালো করে ভেবে দেখবেন, আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনার জন্য কে বা কারা দায়ী। আপনার জীবনে যে আমার দীর্ঘশ্বাস পড়েনি এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার সেদিনের সিদ্ধান্তের জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সেদিন আপনার নেওয়া পদক্ষেপ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। আমি এমন একটা অমূল্য রত্ন পেয়েছি যার কাছে দুনিয়ার সমস্ত ঐশ্বর্য তুচ্ছ। সব থেকে মজার কথা কি জানেন? সে আমার অতীত জেনেও আমাকে আপন করেছে। আমাকে ঘৃণা করেনি, বরং এমনভাবে আপন করেছে যে আমার মন থেকে অতীতের সমস্ত স্মৃতি মুছে দিয়েছে। জীবনও যে এত সুন্দর হতে পারে এটা আমার স্বামী আমাকে শিখিয়েছে। এভাবেও কাউকে ভালোবাসা যায় এটা আমার স্বামী আমাকে শিখিয়েছে। ভালোবাসার প্রকৃত অর্থ আমি তার কাছ থেকেই জেনেছি। ঐশ্বর্য ছাড়াও জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও যে প্রাণ ভরে বাঁচা যায় এটা আমি ওর কাছ থেকেই উপলব্ধি করেছি। শেখরবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেদিন আমাকে প্রত্যাখ্যান করার জন্য, আমাকে অপেক্ষা করানোর জন্য। আপনাকে আর আমার কিছুই বলার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবনের সব বাধা কেটে গিয়ে আপনার জীবন নতুন করে সেজে উঠুক। মা ডাক কানে যেতেই আলো পিছন ঘুরে তাকায়। প্রদীপ শিখাকে কোলে নিয়ে ওদের দিকেই আসছে। প্রদীপ আসতেই শেখর প্রদীপের কোলে থাকা শিখাকে দেখে বলে, আপনার মেয়ে স্যার? হ্যাঁ, আমার প্রিন্সেস। কি গো, তোমার নাম কি? শিখা আদো আদো বলিতে বলে, প্রদীপের আলোর শিখা।
শেখর বুঝতে না পেরে প্রদীপের দিকে তাকাতেই প্রদীপ বলে, কি বুঝতে পারলেন না তো? ও বলল প্রদীপ আর আলোর শিখা। আমার মায়ের কাছ থেকে শিখেছে। আমার প্রিন্সেসের নাম হলো শিখা। এবার আমরা আসি, হ্যাঁ? মা অপেক্ষা করছে। শেখরের কাছে বিদায় নিয়ে কিছুটা যাওয়ার পরেই প্রদীপ আলোর কোলে শিখাকে দিয়ে বলে, আলো, তুমি এখানে একটু দাঁড়াও তো, আমি ওনাকে একটা দরকারি কথা বলে আসছি। প্রদীপকে ফিরে আসতে দেখে শেখর একটু অবাক হয়। শেখরের সামনে এসে ডান হাত বাড়িয়ে শেখরের সঙ্গে করমর্দন করে প্রদীপ বলে, মিস্টার শেখর, আপনাকে ধন্যবাদ বলাটা খালি বাকি আছে। থ্যাংক ইউ প্রদীপকে আলো দেওয়ার জন্যে। আপনার জন্যই আজকে আমি আলোর মতো অমূল্য রত্ন পেয়েছি। আমি কিছুক্ষণ আগেই ফোন করে আপনার চাকরির ব্যাপারে কথা বলেছি। আপনার সিলেকশন হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই আপনি জয়েনিং লেটারটাও পেয়ে যাবেন। আর হ্যাঁ, একটা কথা শেখরবাবু, বলছি আমার ওয়াইফের নামটা ধরে ডাকবেন না, ম্যাডাম বলবেন, কেমন? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। মিস্টার বাসু আসতেই প্রদীপ শেখরের চাকরির কথা জানিয়ে ওদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা ধরে। মিস্টার বাসু প্রদীপের যাওয়ার দিকে তাকিয়ে বলে, বুঝলি শেখর, এই প্রদীপ স্যারকে না আমার দারুণ লাগে, জানিস তো। ভীষণ স্ট্রং পার্সোনালিটির মানুষ, খুব অনেস্ট। মানে 5.5 বছরে দুটো প্রমোশন, ভাবতে পারছিস ওনার পজিশনটা? মালিক তো চোখ বন্ধ করে বিশ্বাস করে ওনাকে। অবশ্য হ্যাঁ, মানুষটাই ওরকম, উঁচু পোস্ট, অত মাইনে, কিন্তু দেখ এতটুকু অহংকার নেই। তোকে কিন্তু ওনার আন্ডারেই কাজ করতে হবে। আর ওনার মিসেসকে দেখলেই একদম অমায়িক ব্যবহার। স্যারের যখন বিয়ে হয় তখন ওনার কাছে এই চাকরি, এই পজিশন কিছুই ছিল না। ম্যাডাম একজন বেকার ছেলেকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই স্যারের ভাগ্য ফিরতে শুরু করে, চাকরি হয়। বিয়ের আগে তো টিউশনই পড়াতেন। দুজনের মধ্যে প্রায় 11 বছরের উপরে ব্যবধান, কিন্তু দেখে বোঝা যায় বলতো? অফিসের পার্টিতে ওনাদের জুটি সবার নজর কাড়ে। সবাই ওনাদের জুটিকে একটা নাম দিয়েছে, জানিস তো, পারফেক্ট কাপল। প্রদীপ এতক্ষণে আলোর পাশে গিয়ে শিখাকে ওর কোলে নিয়ে হাঁটতে শুরু করেছে। শেখর ওদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমিও কোনো ব্যবধান খুঁজে পেলাম না ওনাদের মধ্যে। চিন্তা, মন, ব্যক্তিত্ব, মানসিকতার সঠিক মেলবন্ধন হয়েছে ওনাদের দুজনের মধ্যে। এটাই হওয়া দরকার ছিল। প্রদীপ হাঁটতে হাঁটতে আলোকে বলে, হালকা লাগছে আলো? যা বলার ছিল বলেছো শেখরকে? আমি শুধু ধন্যবাদ বলেছি, তবে আমার ধন্যবাদের পাল্লাটা তোমার থেকে হালকা। তুমি নিশ্চয়ই ধন্যবাদ স্বরূপ চাকরিটা করে দিলে, আর সেটাই কিছুক্ষণ আগে আমাকে দাঁড় করিয়ে রেখে জানাতে গিয়েছিলে, তাই তো? কিন্তু তুমি কি করে জানলে? যেভাবে তুমি জেনেছো যে ওটা সেই শেখর যে আমাকে বিয়ে করতে আসেনি। তুমি আমার চোখ দেখে মন পড়তে পারো, আর আমি পারি না। তুমি আমাকে এত বোঝো আলো। তুমিও তো আমাকে বোঝো। তোমার মতো কেউ কখনো আমাকে বোঝেনি, জানো? কেউ এত ভালোও বাসেনি। এই ভূত, তুমি এত ভালো কেন? ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি লাইফ পার্টনার দিয়েছো আমাকে, সত্যি। প্রদীপের কথা নকল করে শিখা বলে, শিখার আধো বুলির ভাষা শুনে হাসতে হাসতে প্রদীপ আর আলো এগিয়ে যায় গাড়িতে থাকা মালা দেবীর কাছে। তিনি অধীর আগ্রহে ওদের জন্য অপেক্ষা করছেন। তারপর ওরা রওনা দেবে ওদের বাড়ির উদ্দেশ্যে, যেখানে আলো আর প্রদীপের জন্য অপেক্ষা করে আছে সময়ের হাতে সাজানো হাজারো সুখের ডালি। সমস্ত ব্যবধান অতিক্রম করে সেগুলোতে যে বাস্তবের রূপদান করা এখনো বাকি।
এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।